বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এর আগে আমরা দুটো ক্লাস করেছি, এটা তৃতীয় লেকচার। এই লেকচারে আমরা দেখব 8 থেকে 11 ধারা পর্যন্ত। 8 ধারাতে বলা হয়েছে যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী তা নির্ধারিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে। আলোচনা। 8 ধারা অনুযায়ী দুইটি ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করা যায়। একটা হচ্ছে সতত্বের ওপর ভিত্তি করে, আর দ্বিতীয়টা হচ্ছে দখলি সতত্বের ওপর ভিত্তি করে। সতত্বের ওপর ভিত্তি করে মোকদ্দমা। জমির কাগজপত্র যদি আপনার থাকে বা জমির দলিল যদি আপনার নামে থাকে, তাহলে আপনি এই 8 ধারা অনুযায়ী মামলা করে আপনার সম্পত্তিটি পুনরুদ্ধার করতে পারেন। তারপর রয়েছে দখলি সতত্বের ওপর ভিত্তি করে মোকদ্দমা। আপনি যদি আপনার কোনো সম্পত্তি বিনা বাধায় 12 বছরের অধিক সময় ধরে ভোগ দখল করেন, তখন আপনি এই 8 ধারা অনুযায়ী ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন। এবং আপনাকে যদি এই সম্পত্তি থেকে কেউ বেদখল করে, তাহলে আপনি এই 8 ধারা অনুযায়ী প্রতিকার চাইতে পারেন। 8 ধারা অনুযায়ী মামলা দাখিলের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া আছে, অর্থাৎ আপনাকে বেদখল হওয়ার 12 বছরের ভিতরে মামলা দাখিল করতে হবে। 12 বছরের সময় পার হয়ে গেলে আর আপনি এই ধারা অনুযায়ী মামলা করতে পারবেন না। আপিল করা যায়। আপনি যদি আদালতের রায়ে সংক্ষুব্ধ হন, তাহলে ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এই ধারা অনুযায়ী সরকারের বিরুদ্ধে মামলা করা যায়। এখানে একটা বিষয় হচ্ছে, জমির কাগজপত্র আপনার নামে, অর্থাৎ জমির মালিকানা আপনার, কিন্তু কোনো কারণে জমিটা সরকার নিয়ে গেছে। ধরেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশ থেকে বহু হিন্দু ভারতে চলে গেছে, তাদের সম্পদ কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। তারপর একটা সময় সরকারি সম্পদ রাষ্ট্রীয় সম্পদ হিসাবে নিয়ে নেয়, যেটাকে ইউনিমি প্রপার্টি সম্পত্তি বলা হয়। তখন ওই যারা দেশ ছেড়ে চলে গেছে, তাদের সম্পদ নিতে গিয়ে দেখা যায় আপনি বাংলাদেশে বসবাস করছেন, আপনারও একটা সম্পদ সরকার ইউনিমি প্রপার্টি হিসাবে ঘোষণা করে দিল। তখন আপনি আপনার এই সম্পদ পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা দাখিল করতে পারেন। অর্থাৎ এ ধারার মূল কথা হচ্ছে, জমির মালিকানা যদি আপনার থাকে, তাহলে আপনি যে কারোর বিরুদ্ধে বেদখল হলে আপনি আপনার সম্পদ এই ধারা অনুযায়ী মামলা করে পুনরুদ্ধার করতে পারবেন। 9 ধারা। 9 ধারাতে বলা হয়েছে স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মামলা। যদি আমরা প্রথমে ধারাটা দেখব, তারপর ধারাটার সম্পর্কে আলোচনা করব। ধারাটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার অসম্মতিতে স্থাবর সম্পত্তি দখলচ্যুত হয়, তবে সে অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে, যদিও তেমন মামলার ওপরে কোনো সতত্ব খাড়া করা যেতে পারে। তথাপিও এই ধারার কোনো কিছুই তেমন সম্পত্তির ব্যাপারে নিজের সতত্ব প্রতিষ্ঠা এবং তার দখল পুনরুদ্ধার করার জন্য কোনো ব্যক্তি কর্তৃক মামলা দায়েরের পথে প্রতিবন্ধকতা হবে না। এই ধারা অনুসারে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। এই ধারা অনুসারে দায়েরকৃত মামলা প্রদত্ত কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না, অথবা তেমন কোনো আদেশ বা ডিক্রি পুনর্বিবেচনার কোনো অনুমতি প্রদান করা হবে না। এখানে বলা হচ্ছে, যদি আপনার সম্পত্তিতে দখলি সতত্ব না থাকে, অর্থাৎ কাগজপত্র আপনার, মালিকানা আপনার, কিন্তু দখল করে খাচ্ছে অন্য একজন ব্যক্তি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধারা অনুযায়ী মামলা করতে পারবেন না। অর্থাৎ 9 ধারা অনুযায়ী মামলা করতে পারবেন না, আপনাকে 8 ধারা অনুযায়ী মামলা করতে হবে। আর যে ব্যক্তি দখলে আছে, আপনি যদি তাকে বল প্রয়োগ করে বেদখল করেন, সেক্ষেত্রে কিন্তু ওই যে ব্যক্তি দখলে ছিল, এই 8 ধারা অনুযায়ী সেই ব্যক্তি মামলা করতে পারবে এবং আদালত তার পক্ষেই
রায় দিবে। 9 ধারায় মূল কথা হচ্ছে বা 9 ধারায় মূলত বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার অসম্মতিতে আইনগত পন্থা ছাড়া স্থাবর সম্পত্তি দখলচ্যুত হয়, তাহলে সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তা পুনরুদ্ধার করতে পারে। এর হচ্ছে আপনি বেআইনিভাবে কাউকে তার দখলি সম্পত্তি থেকে বেদখল দিতে পারেন না। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো সম্পদের দখলে থাকে দীর্ঘদিন ধরে, অর্থাৎ 6 মাস বা 1 বছর, তার যদি সেই সম্পত্তিতে কোনো অধিকার না থাকে, অর্থাৎ মালিকানার অধিকার না থাকে, সেই সম্পত্তির কাগজপত্র মালিকানা তার না হয়, তারপরও সে এই ধারা অনুযায়ী মামলা করতে পারে। তারপরে রয়েছে ধারাটির লক্ষ্য। এখানে ধারাটির 3টি লক্ষ্য রয়েছে, লিখে রেখেছি। লক্ষ্যগুলি হচ্ছে কোনো সম্পত্তিতে জনসাধারণের যত ভালো সতত্ব থাকে না কেন তাদেরকে আইন নিজের হাতে তুলে নেওয়া হতে নিরুৎসাহিত করাই এই ধারার লক্ষ্য। অর্থাৎ আপনি এই ধারার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কাউকে স্থাবর সম্পত্তির দখল যারা আছে তাকে জোরপূর্বক বেদখল করতে পারেন না। এই ধারায় ফরিয়াদিকে কোনো সতত্ব প্রদান করা হয়নি। আইনের মাধ্যম ছাড়া কেউ কাউকে সম্পত্তি হতে দখলচ্যুত করলে অধিকার বিচার না করে দখলচ্যুত ব্যক্তিকে তার দখল ফিরিয়ে দেওয়া হয়। বর্তমান ধারার লক্ষ্য হচ্ছে বল প্রয়োগ করে বেদখলকে নিরুৎসাহিত করা, অর্থাৎ আইনগত পন্থা ছাড়া কেউ যেন কাকে তার সম্পত্তি থেকে বেদখল না করে, সেজন্যই এই ধারাটা। বেদখল বলতে আমরা কি বুঝি? বেদখল অর্থ হচ্ছে প্রকৃত উচ্ছেদ বা তাড়ানো, অর্থাৎ যে ব্যক্তি প্রকৃত দখলে ছিল তাকে দখল থেকে উচ্ছেদ করাই হলো বেদখল। ফরিয়াদি কখন দখলদার হিসেবে বিবেচ্য হবে? বৈধ দখল এবং আইনসঙ্গত দখল একই। 9 ধারায় জয়লাভ করার জন্য ফরিয়াদির বৈধ দখল থাকতে হবে। আচ্ছা, এখানে বৈধ দখল হচ্ছে ধরেন একজন ব্যক্তি জমিটির দখলে ছিল, তাকে অন্য একজন এসে দখলচ্যুত করলো, তখন আপনি আবার বল প্রয়োগ করে ওই যে দখলচ্যুত করেছে তাকে দখলচ্যুত করলেন। সেই ক্ষেত্রে এখানে আপনি যাকে দখলচ্যুত করেছেন সে কিন্তু এই 9 ধারা অনুযায়ী মামলা করতে পারবে না, কারণ তার যে দখল সেটা অবৈধ, সে নিজেই অন্য আরেকজনকে বেআইনিভাবে উচ্ছেদ করেছে। তার ক্ষেত্রে সেই ধারা অনুযায়ী কোনো বেনিফিট পাবে না। দখল বা বল প্রয়োগ করে অর্জন করা হয়নি, কারণ বলা হচ্ছে আপনি যদি কোনো সম্পত্তি জোরপূর্বক দখল করেন তাহলে আপনি এই ধারা অনুযায়ী কোনো বেনিফিট পাবেন না। সে বিবাদী সাক্ষাৎবিহীন যে দখল নেওয়া হয়, সে যা বিবাদী মেনে নেয়নি, বিবাদী তা জানা মাত্র উচ্ছেদ করতে চায়, ফরিয়াদি এরূপ দখলকে বৈধ দখল বলা যায় না। এখন বলুন যে আপনার জমির পাশে একজনের জমি আছে, সে দীর্ঘদিন ধরে বছর 2-3 বছর বা 5 বছর ধরে বিদেশে থাকে, আপনি তার অজান্তে তার জমিটা দখল করে নিলেন। তারপর সে যখন জানতে পারলো তখন আবার আপনার বিরুদ্ধে মামলা করলো, তখন আপনি আর এই 9 ধারা অনুযায়ী কোনো সুবিধা পাবেন না। ভাড়াটিয়ার নিকট থেকে ভাড়া আদায় করলে দখলখানা প্রমাণ হয়। অর্থাৎ আপনার একটি বাসা, আপনি একজনকে ভাড়া দিয়ে রেখেছেন এবং প্রতি মাসেই তার কাছ থেকে ভাড়া উত্তোলন করছেন। এই ক্ষেত্রে আপনার বাসার দখল ভাড়াটিয়ার দখলে থাকলেও মূলত দখল আপনার আছে, এটাই প্রমাণিত হয়। বন্যা বা অন্য কোনো কারণে দখলচ্যুত হলে একে দখলচ্যুত বলা যায় না। প্রাকৃতিক কোনো কারণে দখলচ্যুত হলে সেটাকে দখলচ্যুত বলা যায় না। কোনো অন্যায়কারী যদি কোনো ভূমির অংশের দখল অর্জন করে এবং তারপর সে ভূমি
সে দখল করতে চায় সে সমস্ত সীমানা সে নিশ্চিত করে, তাহলে ধরে নেওয়া হবে যে সমস্ত এরিয়ার দখলে রয়েছে। এখানে একটা লক্ষণ হচ্ছে অন্যায়কারী, অর্থাৎ বল প্রয়োগ করে, এলাকায় থাকে না মাস্তান গ্রুপ বা পলিটিশিয়ান, তারা অর্থাৎ বল প্রয়োগ করে যদি কেউ একটা জমি দখল করে এবং পিলার খুঁটি বা অন্যান্য সীমানা নিশ্চিত করে দেয় যে এই জায়গাটা সে দখল করেছে, এবং সেই জায়গার ভিতরে যদি আপনার জমি পড়ে, তখন আপনি এই ধারা অনুযায়ী মামলা করতে পারবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যৌথ মালিকানা। যৌথ সম্পত্তির, যৌথ মালিকানা বলতে তোমরা বুঝি মানে একাধিক মালিক একসাথে একটা জমি ক্রয় করেছে। যৌথ সম্পত্তির একটি নির্দিষ্ট অংশে সহ অংশীদার অনেক দিন পর্যন্ত সামগ্রিক দখলে থাকলে তাকে ওই সম্পত্তি হতে অন্য কোনো অংশীদার যৌথ সম্পত্তির বাটোয়ারা মামলা ছাড়াই উচ্ছেদ করতে পারে না। কিন্তু কোনো সহমালিক সম্পত্তির সামগ্রিক দখলে থাকলে তিনি তার সহমালিক দ্বারা বেদখল হলে তার 6 মাসের মধ্যেই তিনি এই ধারা অনুযায়ী মামলা দাখিল করতে পারেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যৌথ মালিক, তার মানে হচ্ছে দুজনের নামে কিন্তু দলিল রয়েছে এই জমিটার, কিন্তু একজন দীর্ঘদিন ধরে বসত করছে বা এখানে দোকান করেছে বা অন্য কিছু করেছে, তার দখলে রয়েছে। এখন আপনি বাটোয়ারা মামলা অর্থাৎ সম্পত্তি ভাগ বাটোয়ারা করা ছাড়া জোরপূর্বক তাকে উচ্ছেদ করতে পারবে না। আর যদি কেউ সেটা করে, তাহলে যাকে উচ্ছেদ করা হবে সে এই 9 ধারা অনুযায়ী মামলা করতে পারবে এবং আদালত তার পক্ষেই রায় দিবে। 9 ধারা অনুযায়ী মামলা করলে আদালত যেসব বিষয়কে বিবেচনা করবে বা যেসব বিষয় সম্পর্কে অনুসন্ধান করবে, 1 নম্বরটা হচ্ছে ফরিয়াদি বিরোধী সম্পত্তির দখলে ছিল কিনা, অর্থাৎ যে ব্যক্তি মামলা করেছে সে আসলেই ওই সম্পত্তির দখলে, সম্পত্তিটা তার দখলে ছিল কিনা সে বিষয়টা আদালত অনুসন্ধান করে দেখবে। ফরিয়াদি মামলা দাখিলের পূর্বে 6 মাসের মধ্যে দখলে ছিল কিনা, অর্থাৎ যে ব্যক্তি বেদখল হয়েছে সে কি 6 মাসের মধ্যে এই সম্পত্তির দখলে ছিল কিনা। কারণ 6 মাস পার হয়ে গেলে এই ধারা অনুযায়ী আর মামলা করা যাবে না। আপনি বেদখল হওয়ার 6 মাস পরে এই ধারা অনুযায়ী মামলা করতে পারবেন না। অন্যান্য আইন অনুযায়ী বা ধারা অনুযায়ী মামলা করতে পারবেন, কিন্তু এই ধারা অনুযায়ী না। বিবাদী তাকে উচ্ছেদ করেছে কিনা, অর্থাৎ আপনি যার বিরুদ্ধে মামলা করবেন সেই ব্যক্তি আপনাকে উচ্ছেদ করেছে কিনা। বিবাদী তাকে যথাযথ আইনের মাধ্যম ছাড়াই উচ্ছেদ করেছে কিনা, অর্থাৎ যে আপনাকে উচ্ছেদ করেছে আপনার দখলি জমি থেকে, সে কি আইনগত মাধ্যমে উচ্ছেদ করেছে নাকি জোরপূর্বক উচ্ছেদ করেছে, এই বিষয়গুলো আদালত বিবেচনা করে দেখবে। দখলযুক্ত সম্পত্তিতে ফরিয়াদি মালিকানার কাগজপত্র ছিল কি ছিল না এতে কিছু যায় আসে না, অর্থাৎ জমি কি আপনার নামে আছে কি নাই সেটা বিবেচনার বিষয় নয়, আপনাকে দখলচ্যুত করা হয়েছে কিনা সেটাই আদালত বিবেচনা করবে। ফৌজদারি আদালতের আদেশ। ফৌজদারি কার্যবিধির ধারা 144-এর অধীনে যে আদেশ প্রদান করা হয় তা কোনো দখলকে কিংবা স্বতন্ত্রকে ক্ষুণ্ণ করে না, যদিও উক্ত আদেশ চলার সময় দখলকৃত ব্যক্তির অন্যবিধ অধিকার তার দ্বারা বা বাধার সম্মুখীন হয় না। ফৌজদারি আদালতের আদেশ শুধুমাত্র শান্তি বজায় রাখার স্বার্থে দেওয়া হয়। এখন ধরেন এটা সম্পত্তি নিয়ে 2 গ্রুপের মধ্যে ঝামেলা হচ্ছে, মানে মারামারি হচ্ছে। এখন বিশেষ করে ফৌজদারি আদালত বলতে মনে করি নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তারা যদি ওই জমিতে যায় এবং ওই জমিতে যাওয়ার পরে ওনারা দেখবেন শান্তি বজায় রাখার স্বার্থে যে গ্রুপ শক্তিশালী তাকে জমির দখল দিয়ে আসতে পারে,
ওদের ওদের কাজ হচ্ছে এলাকার শান্তি বজায় রাখা, অর্থাৎ এই জমি নিয়ে যেন কোনো ধরনের মারামারি না হয় সেই স্বার্থে ওইখানে একটা আদেশ দিয়ে আসতে পারে ম্যাজিস্ট্রেট। আর ওই আদেশের পক্ষ নিয়ে আদালতে এই আদেশ নিয়ে কোনো মামলা দাখিল করা যাবে না। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনে মামলা দাখিল করতে হলে আপনাকে এখানে বলা হচ্ছে যে ফৌজদারি কোনো ম্যাজিস্ট্রেট, অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেট বাদে ফৌজদারি কোনো ম্যাজিস্ট্রেট বা যায় যদি কোনো মামলার আদেশ দেয়, তাহলে যার বিরুদ্ধে মানে যাকেই দখলে দিয়ে আসা হোক না কেন, সেটা নিয়ে আদালতে কেউ অজুহাত দিতে পারবে না যে আমাকে ম্যাজিস্ট্রেট এই সম্পত্তির দখল দিয়েছে, সো আমি এই সম্পত্তির দখলে থাকবো, বা ফৌজদারি আদালত আমাকে এই সম্পত্তিতে দখল থাকতে দিয়েছে তাই আমি এখানে দখল থাকবো। অর্থাৎ ফৌজদারি আদালতের কোনো রায় এই দেওয়ানি আদালতে কাজ করবে না, বা এই ধারা অনুযায়ী মামলা করার ক্ষেত্রেও কোনো কাজে আসবে না। সাময়িক সময়ের জন্য ওই আদেশটা দেওয়া হয়ে থাকে। ধারা 10 সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। আমরা যখন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার দেখেছি, এখন দেখব সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারে কী কী করা যায়। প্রথমে ধারাটা দেখি। এখানে বলা হয়েছে যে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তির দেওয়ানি কার্যবিধিতে নির্ধারিত পন্থায় তা দখল পুনরুদ্ধার করতে পারে। 10 ধারায় আবার দুটো ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে যে এই ধারা অনুসারে একজন জিম্মাদার, যার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছে, সে ব্যক্তি হিতকর স্বার্থে নিয়োগ করার অধিকার রয়েছে এমন অস্থাবর সম্পত্তি দখল পাওয়ার জন্য মামলা রুজু করতে পারে। ব্যাখ্যা 2-এ বলা হয়েছে যে সম্পত্তির দখলের জন্য অস্থায়ী বা বিশেষ অধিকারকেই এই ধারা অনুযায়ী দায়েরকৃত মামলাকে সমর্থন করার জন্য যথেষ্ট। আমরা এখানে যদি উদাহরণ দেখি, গুদাম সংরক্ষক খ এর দায়িত্ব ছিল খ এর নিকটে কিছু মালামাল অর্পণ করা, যা খ এর দখল হতে খ নিয়ে গেছে। খ এর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। এখন আপনাকে যদি কেউ দায়িত্ব দিয়ে থাকে যে আপনি সম্পত্তি দেখে রাখবেন, এখন আপনার কাছ থেকে যদি এই সম্পদটা অন্য কেউ দখলে নিয়ে যায়, তাহলে মালিক ব্যতীত যে আপনি দখলে ছিলেন, আপনিও এই ধারা অনুযায়ী মামলা দাখিল করতে পারেন। অর্থাৎ আপনার যে সম্পদের মালিক হইতে হবে এমন না, অর্থাৎ যে ব্যক্তি সম্পদের অস্থায়ী মালিকানাতেও রয়েছে বা দেখাশোনার দায়িত্বে রয়েছে, সেও এই ধারা অনুযায়ী মামলা দায়ের করতে পারে। 11 ধারা অব্যাহতি দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট থেকে দখল প্রদানের নিমিত্তে মালিক নয় এরূপে দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব। যে সম্পত্তির মালিক সে নিজে নয় এমন অস্থাবর সম্পত্তির কোনো বিশেষ অংশের দখলকারী বা নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে নিযুক্ত যে কোনো অবস্থাতে নিম্নোক্ত যে কোনো অবস্থাতে অবিলম্বিত দখল লাভের অধিকারী ব্যক্তির নিকটে সেটা প্রধানার্থে সুনির্দিষ্টভাবে বাধ্য করা যেতে পারে। এখানে আবার 11 ধারাতে আবার 4টে গ্রাউন্ড আছে, যে 4টে গ্রাউন্ডে প্রতিকার পাওয়া যেতে পারে। প্রথমটা হচ্ছে যে যখন দাবিকৃত সম্পত্তি দাবিদারের, জিম্মাদারের বা প্রতিনিধি হিসাবে প্রতিবাদীদের নিকটে রয়েছে। আমরা এটার আগে শুধু ধারাগুলোর 4টে গ্রাউন্ড দেখবো, তারপর এটার এক্সাম্পল সহ আলোচনা করব। যখন দাবিকৃত, 2 নম্বরটা হচ্ছে যখন দাবিকৃত বস্তু
ক্ষতির টাকার মাধ্যমে ক্ষতিপূরণ দাবিদারের পর্যাপ্ত প্রতিকার করবে না। যখন দাবিকৃত বস্তুর ক্ষতির কোনো সাতত্য বা সাধিত যখন দাবিকৃত বস্তু ক্ষতির কোনো সাধিত স্বার্থ ক্ষতির পরিমাণ নির্ণয় করা অত্যন্ত কষ্টসাধ্য হবে। যখন দাবিকৃত বস্তু দখল দাবিদারের নিকট হতে অন্যায়ভাবে হস্তান্তরিত করা হয়েছে। আমরা যদি উদাহরণগুলো দেখি, প্রথমটা যে যখন দাবিকৃত সম্পত্তি দাবিদারের জিম্মাদারের বা প্রতিনিধি হিসাবে প্রতিবাদীদের নিকটে থাকে। এখন ধরেন আপনি বিদেশে যাবেন, আপনার বাসার সকল জিনিসপত্র দেখাশোনার জন্য আমার কাছে রেখে গেলেন, আমি সেগুলো অন্য আরেকজনের কাছে বন্ধক রাখলাম এবং বিক্রয় করার জন্য একটা বিজ্ঞপ্তি প্রদান করলাম। তখন আপনি যদি আদালতে যান, তাহলে আদালত আমি যার কাছে জিনিসপত্র বন্ধক রেখেছি তাকে সরাসরি নির্দেশ দিতে পারবে জিনিসপত্র আমাকে ফিরিয়ে দিতে। আরও যদি সহজ করে বলি, তাহলে সেটা হচ্ছে আপনি বিদেশে যাওয়ার সময় আপনার ঘরের সব জিনিসপত্র আপনার কেয়ারটেকারের কাছে রেখে গেলেন। এখন কেয়ারটেকার কী করলো, আপনার পারমিশন ছাড়াই জিনিসপত্রগুলো আরেকজনের কাছে বন্ধক রাখলো এবং বন্ধক রাখার পর বিক্রয়ের জন্য বিজ্ঞপ্তি দিল। তখন আপনি যদি সেই বিজ্ঞপ্তি দেখেন, তখন আপনি আবার আদালতে মামলা করলেন যে সম্পত্তির মালিক আপনি, এই সম্পত্তি ও কেয়ারটেকার অন্য একজনকে বন্ধক দিয়েছে। তখন আদালতে প্রতিকার চাইলে আদালত কেয়ারটেকারকে নির্দেশ না দিয়ে সরাসরি সম্পত্তির দখল যার কাছে আছে তাকে নির্দেশ দিতে পারে যে সম্পত্তিগুলো আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। 2 নম্বরটা হচ্ছে যখন দখলকৃত বা দাবিকৃত বস্তুর ক্ষতির টাকার মাধ্যমে ক্ষতিপূরণ দাবিদারের পর্যাপ্ত প্রতিকার করবে না। আচ্ছা, এখানে যদি এক্সাম্পল দিই, ধরেন আপনি তুলা চাষি যারা রয়েছে তাদের সাথে চুক্তিবদ্ধ হলেন যে আপনাকে প্রতি মাসে বা নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট পরিমাণ তুলা দেবে। সে যদি সেই পরিমাণ তুলা না দেয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আপনাকে কি টাকা দিয়ে সেই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব? কারণ আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানে হাজার হাজার কর্মী কাজ করে, তো আপনাকে যদি ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা কিন্তু যথাসাধ্য হবে না। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে যখন দাবিকৃত বস্তুর ক্ষতির টাকার মাধ্যমে ক্ষতিপূরণ দাবিদারকে পর্যাপ্ত করবে না, অর্থাৎ টাকা দিয়ে ক্ষতিপূরণ দিলে সেটা পর্যাপ্ত হবে না। 3 নম্বরে বলা হয়েছে যে দাবিকৃত বস্তুর ক্ষতির কোনো সাধিত যথার্থ ক্ষতির পরিমাণ নির্ণয় করা যথেষ্ট কষ্টসাধ্য হবে। এখানে হচ্ছে ধরেন শিল্পী জয়নুল আবেদিনের একটা নিজের হাতে আঁকা একটা স্কেচ আপনার কাছে রয়েছে। এখন আপনি সেটা অন্য একজনের কাছে রেখেছিলেন, এখন সে এটা আপনাকে আর ফেরত দিচ্ছে না। তখন আপনি আদালতে এই ধারা অনুযায়ী মামলা করতে পারেন, কারণ ওই জয়নুল আবেদিনের যে স্কেচ বা ছবিটা আপনার কাছে রয়েছে এটার কিন্তু বাজার মূল্য নির্ধারণ করা সম্ভব না। অথবা ধরেন আপনার কাছে একটা কলম রয়েছে, যে কলমটা 400 বছরের পুরনো, এই 400 বছরের পুরনো কলম বাজারে কিন্তু আর পাওয়া যাবে না। সেক্ষেত্রে যেটার অর্থাৎ বাজার মূল্য নির্ধারণ করা সম্ভব না, সেসব জিনিসের ক্ষেত্রে এই 11 ধারা 3 নম্বর গ্রাউন্ডটা প্রযোজ্য। আর এটা হলো হচ্ছে যখন দাবিকৃত বস্তুর দখল দাবিদারের নিকট হতে অন্যায়ভাবে হস্তান্তর করা হয়েছে, অর্থাৎ সম্পত্তির দখল আপনার, সম্পত্তির মালিকও আপনি,
আপনার অনুমতি ছাড়া এই সম্পত্তি অন্য কাউকে হস্তান্তর করা হলো, তখন আপনি এই ধারা অনুযায়ী মামলা করতে পারেন যে সম্পত্তির মালিক আপনি এবং আপনাকে এই সম্পত্তি যেন ফিরিয়ে দেওয়া হয়। তখন আদালত আপনার কথা শুনবে এবং আপনার সম্পদ আপনাকে ফিরিয়ে দেবে। এখানে আরও দুটো উদাহরণ আছে, উদাহরণগুলো আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।